এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফুপা ম্যাডাম এরিজাকে কখনো ভালোবাসেনি, চাচ্চুও না। চাচ্চুর প্রকৃত ভালোবাসা ছোটো মা, আর ফুপার প্রকৃত ভালোবাসা হলো ফুপি। ফুপি ভিন্ন, ফুপার মনে কেউ কখনো ছিল না, আর না আছে। এই অসম্ভব ভালোবাসার কারণেই অসম্ভব অভিমান। সেই জন্যই ফুপির সন্দেহ মেনে নিতে পারেননি, ভুলটা ভাঙায়নি। আর চাচ্চুকে বলা সেই কথাগুলোর মানে চাচ্চুর একমাত্র দুর্বলতা ছিল ফুপি। ফুপি একটু কষ্ট পেলে চাচ্চু তার 10 গুণ কষ্ট পায়। তাই ফুপা সবটা সময় চাচ্চুকে মিথ্যা কথা বলতো যে ফুপি কেবল তার জেদ, প্রতিশোধ নেয়ার জন্যই বিয়েটা করেছে। সেই রেকর্ডিং, সেটার কয়েকটা লাইন। নাও ইউ হ্যাপি, তুই তোর বোনের কথা ভেবে মরবি, আর আমি আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে ঠিকই সুখে থাকব। এই কথাগুলো আমার কানে বারবার বাজছিল। বারবার মনে হচ্ছিল যে এই কথাগুলো পেছনে অন্য কিছু আছে। কি 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 সত্যিকারের ভালোবাসা? ফুপার সত্যিকারের ভালোবাসা ফুপি? যদি ফুপি না হতো তবে 26টা বছর ধরে কি একা থাকে? ইজ ইট পসিবল? নিজে মেরিনের ঘৃণা সহ্য করেছে 5-7টা বছর, যে মেরিন তার নয়নমণি, তার ঘৃণা মেনে নিয়েছে, তবুও সে মেরিনের মনে ফুপিকে নিয়ে একটু ঘৃণার সৃষ্টি হতে দেয়নি। সেই মানুষটার সত্যিকারের ভালোবাসা অন্য কেউ কী করে হতে পারে? ফুপি ফুপা তো কোনো দিন চোখ গরম করেও তোমার সাথে কোনো দিন কোনো কথা বলেনি, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। তবে কি করে মেনে নিলে বলো তো যে ফুপা তোমাকে ভালোবাসে না? বলো। কণিকা কবিরের দিকে তাকালো, দেখলো অন্যদিকে চোখ করে আছে। যখন নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয় তখন কবির চোখ ঘুরিয়ে রাখে। কবিরের সাথে সংসার করার সেই 10টা বছর কল্পনা করতে লাগলো। চাচ্চুরও দোষ ছিল না, ফুপিরও দোষ ছিল না, ফুপার তো নাই। দোষটা সময়ের ছিল, জেদের ছিল। দ্যাটস ইট। ফুপি অনেক ট্রাই করে মেঘ ভাইয়া আর নীলা আপুকে সাথে নেওয়ার, কিন্তু ফুপা ছাড়েনি সন্তানদের। সামথিং কসম টসম দেয়, তাই ফুপি ওদের থেকে দূরে দূরে থাকে। যাই হোক, ফুপাকে নিয়ে ভুল বোঝাবুঝি তো শেষ হলো। ফুপাও ভুল বুঝে আছে ফুপিকে। ফুপা মনে করে ফুপি ইচ্ছা করে মেরিনকে অ্যাবর্ট করতে যায়, কিন্তু ফুপা এটা জানতো না যে ফুপার থেকে দূরে গিয়ে ফুপি নিজের যত্ন নিতে ভুলে যায়, ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডক্টর বলে বেবি অ্যাবর্ট না করালে হয়তো মা ও সন্তান কাউকেই বাঁচানো যাবে না। তাই বাধ্য হয়েই অ্যাবর্ট করাতে নিয়ে যাওয়া হয়। ফুপিকে না জানিয়ে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ফুপি জানতে পেরে বাসায় চলে আসে। কিছুতেই নিজের সন্তানকে মেরে ফেলতে চায়নি, নিজে বেঁচে থেকে সন্তানকে মেরে ফেলতে পারেনি, তাই করেনি। হ্যাঁ, ফুপি করেনি অ্যাবর্ট। ফুপি আজও কোনো উৎসব পালন করে না, এমনকি 2টা ঈদেও নিজেকে ঘর বন্দি করে রাখে। আনন্দ মরে গিয়েছে ফুপির, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। ফুপা ক্ষমা করে দাও আমার ফুপিকে, বাবাকে, চাচ্চুকে, ওরাও পরিস্থিতির শিকার, ক্ষমা করে দাও। এখনও বাবা হওনি নীর, তাই সন্তানের কষ্ট বোঝার ক্ষমতা নেই। আমার 3টা বাচ্চা কতটা সাফার করেছি সেটা কেউ জানে না। বেশ মানলাম ওদের ছোটোবেলা খারাপ হবার জন্য সময় অপরাধ, কিন্তু বড়বেলা আমার নীলার জীবনে তোমার বাবা নিজের হাতে নষ্ট করেছে। হ্যাঁ, আমিও দায়ী ছিলাম আমি দায়ী। কিন্তু তোমার ফুপি কেমন মা বলো তো, তোমার বাবা চাচু কেমন মামা বলো তো। মামার কথা বাদে দিলাম, কেন মা নিজের মেয়ের জীবনে সকল সুখ চলে যাওয়া দেখে চুপ থাকতে পারে? কীভাবে বলো? পারবে না, ক্ষমা করতে পারবে না। মেঘ অধরা চলো। নীলা, মেরিন। আমি চাই ওরা চলুক, কিন্তু জোর করব না। আমার বাসার দরজা আমার মেয়েদের জন্য খোলা। আমি চাই না আমার ছেলে মেয়েরা ভালোবাসা আর কষ্ট পাক। চলো। কবির মেঘ অজরাকে নিয়ে যেতে লাগলো। নীলা মেরির পেছন থেকে ডাক দিল। 2 মেয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। যে বাবা আমাদেরকে ছেড়ে দেয়নি
সেই বাবাকে আমরা কি করে ছেড়ে দিব? প্রাউড অফ ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। পনয়, তোমার ছেলেকে তুমি নিজের কাছেই রেখে দাও। হয়তো তোমরা মানে চৌধুরীরা উপলব্ধি করবে যে মা ছাড়া সন্তানদের জীবন কিভাবে কাটে। চলো বাবা। প্রাণ, তুমি আমার প্রথম সন্তান, আর কণিকা চৌধুরীর মেয়ে তো। প্রান্তিক আহমেদ চৌধুরীকে ছাড়া ঠিক থাকতে পারবো। চলো। ওরা সবাই চলে যাচ্ছে। কণা, থামা ওদের বোন, বাধা দে ওদের। ভাইয়া কিছু বলো, আটকাও ওদের। না, কিছু বলবো না, বলতে চাই না। যখন বলেছিলাম তখন কেউ কানে নেয়নি। চলো চৌধুরী বাড়িতে চলো। বলে নীলিমা বেরিয়ে গেল। মানুষ হিসেবে ব্যর্থ আমি, নীলা কবিরের মেয়ে। তবে তোমারও তো কিছু ভাগ্নি। শুনেছি মামা ভাগ্নির সম্পর্ক নাকি শেষ সম্পর্কে একজন মামার মধ্যে দুইটা মায়ের স্নেহ থাকে। আর আমি ছি, আই হেট মাই সেলফ। গত 26টা বছরেও কবির যেটা করেনি সেটা আজ করেছে। কণিকার সব স্মৃতি রুম থেকে বের করেছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাবা, এমন কেন করছো? নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে, চলো তো দেখি। দাও দুজন, বাবাকে নিজের মতো থাকতে দাও। পাগল হলে অসুস্থ হয়ে পড়বে তো। দেখো কেমন অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক আচরণ নয়, অভিমানের পাহাড়ে আঘাত লেগেছে, সে পাহাড়টা ভাঙতে শুরু হয়েছে। যে অভিমানটাকে মনের ভেতর আটকে রেখেছিল সেটা প্রকাশ পাচ্ছে। যেই স্মৃতি নিয়ে বাবা এত বছর বেঁচে আছে, সেগুলো নষ্ট করলে বাবা বাঁচবে কি নিয়ে? তুই কি চাস বাবাকে কেবল স্মৃতি নিয়ে বেঁচে থাকুক? মায়েরা হলো আম্মু। বাবার থাপ্পড়ে খারাপ লেগেছিল, কিন্তু আমাকে আঘাত করার জন্য নয়, আম্মুকে সাপোর্ট করার জন্য। পরে ভাবলাম ভালোবাসা এই শব্দটা বড়ই ভয়ঙ্কর। যাই হোক, ইটস দ্য টাইম টু ডু সামথিং ফর আওয়ার বাবা। 3 দিন পর। ভাবি, বাবা তো নর্মাল হলো না এখনো। এত বছরের ক্ষত, একটু সময় দাও। কিন্তু মিসেস খান এই পরিবারের যোগ্য কি? সে কি আদৌ যোগ্য বাবার জীবনে ফিরে আসার? সে কি অনুতপ্ত? এত বছর বাবাকে মিস্টার খান বলে মন ভরেনি। এত বছর বাবাকে মিস্টার খান বলে মন ভরেনি, এখন আবার আম্মুকে মিসেস খান বলা শুরু করলে? মারবো ধরে। আম্মু বলো। সে আমার আম্মু না। মেরিন। ঠিকই বলেছে মেরিন। দু বোনকে ধরে না মারবো। তাই বুঝি? হ্যাঁ তাই। ভুলে যাবে না আমি তোমাদের বড় ভাবে, বুঝেছো? বাদরগুলো বসো, আমি চা নিয়ে আসছি। যেতে গিয়ে অধরা পড়ে যেতে নিল। নীলা মেরিন গিয়ে ধরে ফেলল। ভাবি, তুমি ঠিক আছো? ঠিক আছি। বললেই হলো, পড়ে যেতে নিচ্ছিলে আর বলছো ঠিক আছো। চলো ডক্টরের কাছে চলো। একদম ঠিক, আজকে থেকে সব কাজ বন্ধ। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, বুঝেছো? বসো, খাবার নিয়ে আসছি। এতগুলো ফল কে খাবে? তুমি খাবে। আমি? মাথা খারাপ তোমাদের? খাবার দেখলেই মাথা ঘুরাই, আর বলছো এতগুলো খেতে? কোনো কথা না, খাও। না না, আমি বমি করে দিব। আমার মনে হয় জন্ডিস হয়েছে, সব খাবারে গন্ধ লাগে। 1 মিনিট, কি বললা? গন্ধ লাগে? চলো চলো চলো, হসপিটালে চলো। হসপিটালে যাবে ভালো কথা, কিন্তু 36 ডিগ্রি হাসি দিচ্ছ কেন? হতেও পারে শুভ সংবাদ। ভাবি বলছে জন্ডিসের কথা, আর তুমি বলছো শুভ সংবাদ। তুই চুপ থাকতো। চলো ভাবি। অদ্ভুত তো, এটা কোনো বাংলা সিনেমা নাকি যে মাথা ঘুরে গেলেই গুড নিউজ হবে? 1 মিনিট, আপু তাহলে এই শুভ সংবাদের কথা বলেছিল? ইয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, প্লিজ এটা যেন সত্যিই শুভ সংবাদ হয়। ফুপি অনুভূতিদের আন্দোলন দমিয়ে রাখতে নেই। এই আন্দোলন দমিয়ে রাখলে যে ওরা মনের সাথে দ্বন্দ্ব যুদ্ধ করবে, সেই যুদ্ধে জয়ী হতে পারবে না। মনে আছে কালকে কত তারিখ? 22শে জুলাই, মেরিনের জন্মদিন। তোমার এই ছোটো মেয়েটা সব থেকে জেদি সন্তান, কিন্তু তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। আই নো। প্রিপেয়ার ইয়োর সেলফ টু গেট ব্যাক ইয়োর থ্রোন অ্যান্ড কিংডম। কিভাবে ফিরবো আমি? কোন মুখ নিয়ে ফিরবো? ফেরার অধিকার কি আমার আছে? ঢুকতে পারবো কি খানবাড়িতে? কেন পারবে না? ওটা যে তোমার বাড়ি।
একজন অভিমান করলে অন্যজন যদি অভিমান না ভাঙায় তবে সেটার পরিণাম যে ভয়াবহ হয় সেটা নিশ্চয়ই বুঝেছ। প্লিজ ফুপি। 12টা। হ্যাপি বার্থডে মাই জান। নিয়তির কি অদ্ভুত খেলা। গত বছর এই দিনে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তবু আমরা একসাথে ছিলাম। আর আজকে আমাদের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক, তবু আমরা আলাদা। তোমার কাছে যাওয়ার সকল পথ আপাতত বন্ধ। হ্যাপি বার্থডে নীর। কৃতজ্ঞ তোমার কাছে, তুমি আমার বাবার নামে লাগা কলঙ্ক দূর করে দিয়েছো। কিন্তু আমি তোমার পপির অপরাধ ভুলতে পারবো না। যাই হোক, আই হোপ কালকে ভাবির রিপোর্ট পজিটিভ আসুক। কিছু তো ভালো হোক সব খারাপের ভিড়ে। বাবা, দেখো না আমার বাবা যোগ্য নই আমি বাবা হবার, তাই দেখো না প্লিজ। বাবা বাবাই হয়। নাও এখন খেয়ে নাও। ক্ষুধা নেই, তোমরা খেয়ে নাও। বাবা, অতীতের জন্য কেন বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করব? নীলার পরম অপরাধী আমি, আর তোমারও। না বাবা, দোষ কেবল তোমার একার না, আমারও ছিল। সাহস আমিও তো পাইনি নিজের ভালোবাসাকে নিজের করে রাখার। নীলা যেমন করে আমার হাত ধরে হারাতে চেয়েছিল, তেমন করে যদি আমি পারতাম তবে আমি নিজেকে নির্দোষ ভাবতাম। দোষ আমারও ছিল। সেদিন তুমি পালিয়ে গেলে মেরিনের বাড়ির বউ হতো না। মেরিন এই বাড়ির বউ না হলে এত কিছু ঘটনা ঘটতো না। নিহাল আর আমার সম্পর্ক স্বাভাবিক হতো না। কবির ফয়সাল খান নির্দোষ প্রমাণিত হতো না। সব কিছু ঠিক হতো না। এখনো যে কিছু ঠিক হয়নি মামনি। হয়নি, তবে হয়ে যাবে। মেরিন আছে তো। এই রাজনীতি সবই নষ্টের মূল, সব। হ্যাঁ, সব নষ্ট হয়েছিল রাজনীতির জন্য, আবার এই রাজনীতির জন্য সব ঠিক হতে চলেছে। রাজনীতির জন্যই মেরিন আর ওদের দুজনের মধ্যে সকল উত্তর। নিজেকে দোষ না দিয়ে নিজের ভুলটাকে ঠিক করো। আফসোস কেবল মনকে অশান্তি দেয়, প্রশান্তি মনকে প্রাশ্চিত মনকে প্রশান্তি। সকালে 26টা বছর পর কণিকা শাড়ি পরল, সাদা রঙের একটা শাড়ি। এই শাড়িটাই ছিল কবিরের দেওয়া প্রথম উপহার। কণিকাকে দেখার ঠিক 1 বছর পর কবির এই শাড়িটা ওকে দিয়েছিল। তখন ওদের ভালোবাসার সূচনা লগ্ন ছিল। আজকে কণিকা সাজছে, সদবা স্ত্রীর সাজ দিচ্ছে, কারণ আজকে ও নিজের বাড়ি ফিরবে। নিজের বলা কথাগুলো ও সারা রাত ভেবে সিদ্ধান্ত নিয়েছে যে ও ফিরবে, স্বামী সন্তানদের কাছে ফিরবে। নীলিমা পায়েসের বাটি হাতে নীরের সামনে দাঁড়ালো, 1 চামচ মুখে দিল। নীর মাকে সালাম করল। তখন সবাই দেখলো কণিকা নিচে নেমে আসছে। ওকে দেখে সবাই অবাক হয়ে গেল। এতদিন বোনকে এই বেশে দেখে 2 ভাইয়ের চোখে পানি। কোথাও যাচ্ছ কনা? হ্যাঁ। কোথায়? আমার বাড়িতে। চলো ফুপি, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি একাই যাব, কারোর সাথে না। তুমি যাবে ভালো কথা, বাট তুমি তোমার মতো যাবে, আলাদা। ভাইয়া আসছি। চলে এলো। কণিকা 2 ভাইকে আর নিপাকে সালাম করে বেরিয়ে গেল। তুই কি আমার হাতের পায়েসও খাবি না? আমি কি পুরোপুরি চৌধুরী বল? আমিও তো কেবলমাত্র চৌধুরী বাড়ির বউ। না খেলে কিন্তু আমি কি একবারও বলেছি যে খাবো না? নাও খাইয়ে দাও। হ্যাঁ, মেরিনের বার্থডে বলে কি ও একাই খাবে? ধরো ধরো, তুমিও খাও। আর অধরা, তুমিও আসো, বসো। আর মেঘ, তুইও বা বাকি থাকবি কেন? নীলিমা সবাইকে খাইয়ে দিল। আচ্ছা, অধরার মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে? অসুস্থ? ভাবির কি হয়েছে সেটা জানতে হলে আর 15 মিনিট ওয়েট করতে হবে। মানে এই যে আর 15 মিনিট পর হসপিটাল থেকে একটা রিপোর্ট আসবে, যেটা বলবে যে ভাবির কি হয়েছে। ও কবির ভাইয়া মিষ্টি না খেয়ে কিন্তু যাব না বলে দিচ্ছি। প্রান্তিক নানুমুনু বলে চেঁচালো। তার কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। মেঘ, নীলা, মেরিন কবিরের দিকেই তাকালো ওর রিয়াকশন দেখার জন্য। কবির স্বাভাবিক তাকিয়ে আছে, আর 3 ভাই বোন জানে বাবার এই স্বাভাবিক থাকার পেছনে অস্বাভাবিক রূপ। কণিকা ভেতরে ঢুকতে নিলে, বাবাটা দরজা লাগিয়ে দাও। আমি চাই না আজকের শুভ দিনে কোনো অশুভ ছায়া এ বাড়িতে প্রবেশ করুক। বলে কবির নিজের রুমে চলে গেল। মেরিন দরজার দিকে এগিয়ে গেল।
মা মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। উপস্থিত কেউ জানে না কি করবে মেরিন। মেরিন একটা হাসি দিয়ে দরজা লাগিয়ে দিল। এরপর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা রুমে চলে গেল। এই আচরণে সবাই কষ্ট পেল, কিন্তু মেরিনের জন্মদিন বলে আজকে কেউ কিছু বলল না। নীলিমা মন খারাপ নিয়ে বাসা থেকে বের হলো। বেরিয়ে দেখে কণিকা দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। এত বছরে কণিকা একবারের জন্য কাঁদেনি। নীলিমা কণিকার কাঁধে হাত রাখলো। কণিকা নীলিমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবি, কেন আমার সাথে এমন হলো? কেন এত সব ভুল বোঝাবুঝি হলো? কেন কেন কেন? নিজেকে শান্ত করো, চলো ফিরে চলো। না, আমি এখানেই থাকবো, কোথাও যাব না আমি। জেদ করো না তো, চলো। নীলিমা জোর করে কণিকাকে নিয়ে গেল। নীরে রেগে বাসা থেকে বের হচ্ছে। রাত। কিরে, এত রেগে কোথায় যাচ্ছিস? মেরিনকে ওর কাজের জবাব দিতে। কাজের জবাব দিতে মানে? হ্যাঁ, জানো মেরিন কি করেছে? ফুপার কথায় ও ফুপির মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। কি? হ্যাঁ। তুই কি করে জানলি? প্রাণ এসে বলল। মামুনিও কিছু বলেনি, ফুপিও কিছু বলেনি। মেরিনকে বলতেই হবে নিজের মায়ের সাথে কেন ও এমনটা করলো। বুক কাঁপলো না? আসছি। দাঁড়ানির না চাচ্ছু, আমি দাঁড়াবো না। কেমন সন্তানও? ভুলে যাস না ও কবির কণিকা কণিকা দুজনেরই সন্তান। দুজনের রাগ জেদ থেকে ওর সৃষ্টি, আবার দুজনের ভালোবাসা থেকেও ওর জন্ম। চাচ্ছু, তুমি মেরিনকে চেনো না। ও জেদের জন্য সব করতে পারে। যে মেয়ে জেদের জন্য সব করে, সে মেয়ে ভালোবাসার জন্য কি কি করতে পারে ভেবে দেখেছো? চাচ্ছু, তুমি আমার থেকে বেশি কণাকে কেউ চেনে না। মেরিন কণার মেয়ে। 11:35। বা মেরিনের এমন সুরে করে ডাকাটা অনেকদিন পর শুনতে পেল। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই বাপটা। বাবা জানো, ছোট থেকে না আমি ভাবতাম খ্রিস্টানরা যে সান্টাক্লজ করে, আসলেই কি সান্টা বলতে কিছু আছে? থাকলে আমার কেন নেই? এরপর ভাবতাম আলাদিনের চেরাগের কথা, আলাদিনের চেরাগ আছে, আমার কেন নেই? এরপর নবিতার ডোরিমন আছে, আমার কেন নেই? একটু বড় হলাম, দেন বুঝতে পারলাম ওগুলো কেন নেই আমার। ওগুলো তো কোনো প্রয়োজনই নেই, কারণ আল্লাহ আমাকে আমার বাবা দিয়েছে, অল ইন ওয়ান। যার কাছে সান্টা, আলাদিনের চেরাগ অ্যান্ড ডোরিমন সবটাই ইউজলেস। ইউ আর মাই এভরিথিং। আই এম সরি বাবা, সরি ফর এভরিথিং। বার্থডে গিফট হিসেবে আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। আমি আমার বাপটার উপর রেগে ছিলাম না কখনো, কেবল তোমার প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিলাম। বাই দা ওয়ে, কি চাই বলো? নীরের ফোনে একটা মেসেজ এলো মেরিনের, তাতে লেখা 7 দিনের অপেক্ষা, এরপর সব শেষ। মেসেজটা পড়ে নীর মোবাইলটা আছাড় মারল। তুমি সব কিছু শেষ করে দিবে আর আমি সেটা ওয়েট করব? নট অ্যাট অল। চলে যাব অনেক দূরে, বহু দূরে। কেউ জানবে না কোথায় আমি। 7 দিন পরই আমি যাব। আজকে 22 তারিখ, তো 29 তারিখে তুমি সব শেষ করবে, আর 29 তারিখ আমি তোমার নাগালের বাহিরে থাকবো। কিছু একটা ভেবে 29 তারিখ, নাইস, ভেরি ভেরি নাইস মাই ডিয়ার মিসেস সং। ভুল কাউকে ভালোবাসিনি। রাজনীতিবিদের মেয়ে, রাজনীতিবিদের ভাগ্নি, রাজনীতিবিদের বোন, রাজনীতিবিদের ছেলের বউ, অ্যান্ড ফাইনালি রাজনীতিবিদের স্ত্রী, অল ইন ওয়ান। চলনে বলনে করণে রাজনীতি তো থাকবেই। ওকে নাইস। তোমার গ্র্যান্ড সারপ্রাইজের রিটার্ন গিফট আমারও তো কিছু দেওয়া উচিত। পড়তে কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। সব কিছু ছেড়ে টেরে চলে যাব অনেক দূরে। কিন্তু কণা? কোনো কিন্তু না, প্লিজ আমাকে বাধা দিও না। চেষ্টা না করে হেরে যাবি? ফলাফল শূন্যের জন্য চেষ্টা করা বেকার, তাই না বড় ভাইয়া? বলছি। ফুপি, তোমার সিদ্ধান্তে কেউ তোমার সাথে নেই, কিন্তু আমি আছি তোমার সাথে। কি বলছিস কি নীর? ঠিকই বলছি। সবসময় মন ঠিক বলবে সেটা কিন্তু ভুল। মাঝে মাঝে মস্তিষ্কের কথাও মেনে নিতেই হয়। বলো ফুপি, কোথায় যাবে?
কেপটাউন। ওকে, আমি দেখছি ফ্লাইট কবে। পিটারকে এখনই ফোন করছি। এক্সকিউজ মি ফুপি, 29 তারিখ ফ্লাইট, সন্ধ্যা 7টায়। 29 তারিখ? এই ছেলেটা 19 তারিখে কি করে ফাইনাল করলো? অন্য একদিন ঠিক করতো। ধ্যাট মাথা মোটা, কিভাবে যে ইঞ্জিনিয়ারিং পাশ করলো কি যেন বলে মেরিন। হ্যাঁ, অসভ্য বর্বর ছেলে। 3 দিন পর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার মুখোমুখি দাঁড়িয়ে আছি, ভাবতেই পারছি না। ধরো পানি খাও, বেহুশ হয়ে যেতে পারো। না, ওকে। এমন আতঙ্কে পড়ার মতো কিছুই নেই। আমি কোনো এলিয়েন নই, একজন মানুষ, বুঝেছো? এমন উদ্ভট আচরণ করো তাহলে কিন্তু আমার রাগ উঠবে। আমার রাগের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো? তুমি কি পিটারকে ভালোবাসো নাকি না? ভালোবাসো নাকি না? না। এই নাকি মেরিনের জন্য? তুমি জানো আজও মেরিনের কোনো বেস্ট ফ্রেন্ড নেই, যেমনটা তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। না তো আমি কারো বেস্ট ফ্রেন্ড, আর না তো কেউ আমার। তাই তাহলে পিটারের সাথে কেন ব্রেকআপ করছো? এমনি। মেরিনকে যেন ফেস না করতে হয় সেই জন্যই তো? মোটেও না। এনিওয়ে, আমি চাই না পিটার আর তোমার ব্রেকআপ হোক, আর তাই আমি মেরিনকে ডিভোর্স দিয়ে দিব। আপনি কি পাগল হয়ে গেছেন? ডিভোর্স দিবেন কেন মেরিনকে? আমার ইচ্ছা। আপনি কি পাগল? পিটার আর আমার জন্য মেরিনকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিব। ওর মতো জেদি মতলবী মেয়ের সাথে তো আর সারা জীবন থাকা সম্ভব নয়, তাই না? আর তার থেকেও বড় কথা, আই লাইক ইউ, ভালোবেসে ফেলেছি তোমাকে। উইল ইউ ম্যারি মি? দোলার পক্ষে আর রাগ কন্ট্রোল করা সম্ভব হলো না, ঠাস করে নীরকে থাপ্পড় মারল। আব্বে সালা, অসভ্য বর্বর ছোট লোক। তুই কেমতে ভাবলি যে আমি তোরে শাদি করব? সালা তুই মানুষ চিনছস? মানুষ তোরে কিমা বানাইয়া জালি কাবাব বানামু, বদমাইশ। আমার টাইটান রে কস মতলবি কেলারে? আমার টাইটান এমন কি করলো? যাইতাছস তুই পুরান ঢাকায়, 13টার খবর করমু, মাথায় রাখিস। পিটার আমার জাত, টাইটান আমার কলিজা। অসভ্য হনুমান বলে ইদুলা চলে গেল। বাপ রে, এই তো দেখি আমার বউয়ের থেকেও ভয়ঙ্কর, তার উপর আবার ঢাকাইয়া ভার্সন। যাক, শালিকা পাওয়া গেল একটা। চোরে চোরে মাস্তুতো ভাই। এর মনের অবস্থা তো জানা শেষ। পিটারকেও ভালোবাসে, আর মেরিন তো তার কলিজা। একে পিটারের জীবনে ফেরাতে হলে আমার বউটাকেই লাগবে। 29 তারিখ কবে যে আসবে, কবে থেকে বউটাকে দেখি না। আহারে। 29 তারিখ। তুমি সত্যি চলে যাবে পপ্পি? হ্যাঁ রে, আর তোরা এমন রিয়াক্ট করছিস কেন বলতো? আমি তো অজ্ঞাতবাসে যাচ্ছি না। আমার কথা মনে হলে চলে যাস আমার কাছে। ভাবি, তুমি যে আমার মায়ের মতো, তোমার চোখের পানি দেখি কি করে যায় বলো? থামো প্লিজ, হাসি মুখে বিদায় দাও। বিদায় কি? হ্যাঁ বিদায় কি? কন মনে দিব থেকে যাও না। ভাবি, অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করেছি, আর বাধা দিও না প্লিজ। ছোট ভাবি, আসি গো। আমি তো জীবনটা শেষ করে দিলাম রে। না রে ছোট ভাইয়া, তোমার দোষ না। ভাগ্যের বেশি কে কি করতে পারে বলো তো? আমি কারো দোষ দেব না, দোষ যে আমার। হয়তো আমার ভালোবাসাতেই খুঁত ছিল, হয়তো আমি ভালোবাসতেই পারিনি। ভালোবাসলে সন্দেহ থাকতো না। বড় ভাইয়া কোথায়? ভাইয়া বাসায় নেই। ও কোথায় তুমি মেরিন, কোথায়? আমি তোমাকে বুঝতে ভুল করতে পারি না। প্লিজ ডু সামথিং প্লিজ। নীর, তুই এতটা চিল কি করে? এভাবে হাল ছেড়ে দিলি? হাল ছেড়েছি না ধরেছি সেটা কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে। দেখি কি বোম ফাটে। বোম? অ্যাটম বোম। টিটু, টনি, গিভ মি এ হাগ। টিটু টনি ছুটে কণিকাকে জড়িয়ে ধরল। মোটামুটি মেলোড্রামার পর সবাই বাড়ির সদর দরজার সামনে গেল। কণিকা কেবল গাড়িতে উঠতে যাবে তখনই ব্যান্ড বাজার শব্দ ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে সেটা গাঢ় হতে লাগলো। ভাইয়া, সম্ভবত বোম ব্লাস্ট হতে চলেছে। তুই পাগল হয়ে গেছিস? দাঁড়াও দেখছি কিসের বাজনা বাজছে। বলেই টিটু দরজা খুলে দরজা থেকে বেরিয়ে কয়েক কদম বের হলো, দেখে ফিরে এলো। একটা বরযাত্রী বেরিয়েছে, এদিক দিয়ে হয়তো যাবে।
এদিক দিয়ে যাবে মানে? আমাদের পারমিশন ছাড়া এই বর্ডার দিয়ে তো কেউ যায় না। ক্ষমকা ওরা গার্ডদের বাধা পাবে? কোনো বাধা আসবে না। সবাই সামনে তাকালো, দেখলো কবির দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পাজামা পরে। ভাইয়া তুমি এ বেশে? কি গো, তোমরা সবাই কোথায়? তখন কয়েকজন হাতে হাতে ফুলের পাপড়ি আর ফুলের মালা নিয়ে হাজির হলো। নিহাল কণিকার সামনে গেল। কাম উইথ মি। নিহাল কণিকাকে নিয়ে কিছু কদম সামনে এগোলো, বাকিরাও সামনে বাড়ল। তাকাও তো সেই কোলাহলের দিকে, দেখো তো কিছু দেখতে পাচ্ছ? তোমার স্বর্গ নাকি তোমার সুখ? কণিকা তাকিয়ে থাকলো ব্যান্ড বাজার সাথে যে বরযাত্রী আসছে তাদের মধ্যে সব থেকে সামনে মেঘ, অধরা, নীলা, মেরিন, 3 ভাই বোন জমিয়ে নাচছে। অধরা কোনো ক্রমে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। একটু পেছনে সাদা ঘোড়ার জায়গাতে সাদা BMW কার, সেটা সাদা গোলাপ দিয়ে সাজানো, আর গাড়িতে বসে আছে কবির ফয়সাল খান। বর সেজে। ইটস ইয়োর অ্যানিভার্সারি গিফট ফ্রম ইয়োর চিলড্রেন। কতটা ষোলো আনা সত্য যে খানেরা কোনো কাজই কারণ ছাড়া করে না। তাই আর মেরিনও নিজের মায়ের মুখের উপর এমনি এমনি দরজা লাগিয়ে দেয়নি, কারণ ছিল। আর কারণ হলো আজকে তোদের বিবাহবার্ষিকী। তোদের মালা বদল করিয়ে আবার তোকে বরণ করে ঘরে তুলতে, বুঝেছিস? আনন্দে কণিকার চোখে পানি চলে এলো। নিহালকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুইও সবটা জানতি? কিছুই জানতাম না, আন্দাজ করেছিলাম, কিন্তু কল্পনাও করিনি বউ আমার এমন কাণ্ড ঘটাবে। মেরিন কণিকার সামনে গিয়ে দাঁড়ালো, কানে ধরে। আই এম সরি সেদিন ওভাবে ফেরানোর জন্য। আমি চাইনি তুমি ওভাবে খান বাড়িতে ঢোকো। খান রানী ওভাবে কিভাবে নিজের রাজত্বে ফিরতে পারে? বাবা দরজা লাগিয়ে দিতে বলে ওপরে চলে যাওয়াটাই আমাকে বলে দিয়েছিল বাবা। তোমাকে ফেরাতে পারবে না, তা না হলে নিজেই বন্ধ করে দিত। আর আমি তো বরাবরই আম্মু চাইতাম। এরপর নীলা এসে কানে ধরল। এরপর অনেক উল্টো পাল্টা কথা শুনিয়ে ফেলেছি, সেগুলো সবটার জন্য সরি। মেয়ে গেল, কানে ধরল। কণিকা সেদিনের আসানোর জন্য সরি। ওরা তো তবুও ছোট ছিল, কিন্তু আমি তো তোমাকে পুরোটা পেয়েছি, তাই তোমার চলে আসা মেনে নিতে পারিনি। 3 সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই মহিলা জাতি মানেই কান্নাকাটি। চুপ থাকতো। কেন? ফুপির বিদায়টা না হলে আমার আমাদের 2 ভাইয়ের বউ 2টা ঢুকবে কি করে? আবার আমার নাম যোগ করেছিস কেন? কেউ আমার কথাও তো বলো, আমি কি গাড়িতে বসে থাকবো? প্রণয় নিয়ে টিটু গিয়ে কবিরকে নামালো। সবাই ভেতরে যাচ্ছে, সবার ভিড়ে নিয়ে টেনে মেনুকে নিয়ে এলো। এই অসভ্যতামের মানে কি? অসভ্য বর্বর ছোট লোক। আই লাইক ইউ। আই হেট ইউ। আলহামদুলিল্লাহ, এবার আমি দোলাকে বিয়ে করতে পারবো। মেরিন নীরকে কিল খুশি কামড় খামচি সব দিতে লাগলো। চরিত্রহীন লম্পট বজ্জাত বিয়াদব। তোমাকে চিড়িয়াখানাতে রাখা দরকার। কি করলো আমার হাতের অবস্থা? বেশ করেছি। আমাকে তো হেট করো, তাহলে আমার বিয়েতে এত ইস্যু কেন? দোলাকে বিয়ে করতেই পারি। খুন করে ফেলবো আমি দোলাকে। খুন করার জন্য তার ফটো দেখা প্রয়োজন, তাই না? লেট মি শো। নীর মোবাইল বের করে দেখালো, দোলার ছবি দেখলো। মেরিন চুপ হয়ে গেল। সবার কাছেই তো ফিরলে, বেস্ট ফ্রেন্ড থেকে কেন দূরে থাকবে? বেস্ট ফ্রেন্ডের কাছে কিসের লজ্জা? মেরিন ভেতরে চলে গেল। অধরা, নীলা, মেরিন, টিনা 4 জন মিলে কণিকাকে সাজিয়ে দিল। এরপর দুজনেরই মালা বদল হলো। কণিকাকে নিয়ে খান বাড়িতে ফেললো। অধরা কবির কণিকাকে বরণ করে নিল। এত সব কাহিনী হলো, তবু কবির কণিকা দুজনের সাথে একটা কথাও বলেনি। কবির কণিকা দুজনেই চুপচাপ বসে আছে, দুজনেই অনুতপ্ত। একজন ভুল বুঝেছিল আর অন্যজন ভুলটা ভাঙায়নি। দুজনেই দোষী। আর রেখো না গিল্ট, আর রেখো না। আমিও চেষ্টা করব না রাখার। দেখো, দোষাদোষী, ভুল বোঝাবুঝি, মান অভিমান তোমাদের জীবন থেকে 25-26টা বছর কেড়ে নিয়েছে। তাই আমি চাই না অপরাধের কারণে বাকি সময়টুকু নষ্ট করি। আমার জীবনে প্রায় শেষ পাক দাঁড়িয়ে, তাই না? ছেলের বউ, মেয়ের জামাই, এক নাতি আছে, আরও আসতে চলেছে। ভরা সংসার আমাদের। চলে যাওয়া দুঃখ ডোবে না। দেখো, আগমনী সুখ নিজেকে ভাসিয়ে দেওয়ার নামে জীবন। কোনো অভিযোগ নেই তোমার নামে, তাই তুমিও কোনো সংশয় রেখো না। তুমি এত ভালো কেন? অত ভালো আর কোথায় হতে পারলাম বলো তো? যদি সত্যি ভালো হতাম তবে তো তোমাকে যেতেই দিতাম না।
তুমি না মাত্র বললে আগের সব বাদ, তাহলে আবার নিজেই কেন তুলছো বলো তো? সবার জীবনে শুভ সূচনা হলো। বড় সবাই মিলে ঠিক করলো 1 মাস পরে ধুমধাম করে 2 মেয়েকে বিদায় দেবে, আর নিহালও ধুমধাম করে রিসেপশন করবে। আরও 1 মাস? নি টিনেজারদের মতো করছিস কেন? তো কি করব? এখন তার এমন নয় যে 1 মাসের আগে আর মেরিনকে দেখতে পাবি না, যখন ইচ্ছা দেখা করে আসবে। কোথায় যাচ্ছ মেরিন? ছোট্ট একটু কাজ আছে। আজকের দিনে কাজ? আজকে ভাইয়ের এঙ্গেজমেন্ট, মানে তোমার বন্ধুর এঙ্গেজমেন্ট, আর তুমি থাকবে না? অবশ্যই থাকবো, আমি বিকেলের মধ্যে চলে আসব, একটা মহা জরুরি কাজ আছে। বলে মেরিন বেরিয়ে গেল। নীরের সাথে পৌঁছালো দোলাদের বাসা। অবাক হলো, কারণ দোলাদের বাসা সাজানো। তখন দোলার বিয়ে ঠিক হয়নি তো? ভেঙে দিব। দেখলো জিসান আর দোলা বাসা থেকে বের হয়ে এলো। দেখে মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে বের হলো। দুজনেই হেসে হেসে কি যেন পড়লো। এরপর দোলা ভেতরেই চলে গেল। জিসান এগিয়ে এলো। নীর মেরিনকে দেখে অবাক হলো। তোমরা এখানে? আমি এখানে কেন? এটা আমার হবু শ্বশুর বাড়ি, তাই উডবির সাথে দেখা করতে এসেছিলাম। একটু কাজ ছিল, সবাই হাসাহাসি করবে বলে চুপি চুপি আসতে হয়েছে। কি? হ্যাঁ, বাট তোমরা এমন রিয়াক্ট করছো যে? মেরিন প্লিজ গিভ মি পারমিশন, আজকে একে আমি জানেই মেরে ফেলবো। আর আমি তোমার সাপোর্ট করব। হোয়াট অ্যান্ড হোয়াই? হোয়াট ওয়াই বলতে লজ্জা করছে না? তুমি জানো দোলা পিটারকে ভালোবাসে? কি? নীর শুট হিম, আই ইনসিস্ট। আমার দোলার ভালোবাসা কেড়ে নিচ্ছে। আর আমার পিটারের? আমার বিয়ে দোলার ছোট বোন আরসির সাথে ঠিক হয়েছে। নীর মেরিন আরেক দফা অবাক হলো। মিথ্যা কথা, অন্যের ভালোবাসার দিকে নজর দেওয়ার অভ্যেস তোমার আছে। আই ডোন্ট ট্রাস্ট ইউ। সো হোয়াট ক্যান আই ডু? মেরিন, তুমি অধরাকে ফোন করে দেখো। বাই। ওহ, 1 মিনিট, আমার গাড়িতে ইনভিটেশন কার্ড আছে, সেখানে পাত্রীর নাম দেখে নাও। দুজন দেখতে পেল শেখ আশরিয়া নূর আরশি লেখা। হ্যাপি বাই বলে মেরিন ছুটে বাসার ভিতরে ঢুকলো। বেঁচে গেলে আজকে, বলে নীরও ভিতরে ঢুকলো। এরা কি উম্মাদ? এর উপর দিয়ে উম্মাদ। ভাগ্য ভালো যে মেরিন আমার বউ হয়নি। দোলা বসে আছে। মেরিন পেছন থেকে এসে দোলার চোখ ধরল। দোলা প্রথমে চমকে উঠল, এরপর 2 হাত ধরল। ধরে বুঝতে বাকি রইল না এটা কে, তাই 2 হাতে 2টা চিমটি দিল। মেরিনও বুঝে গেল যে দোলা বুঝে গিয়েছে, তাই চোখ ছেড়ে দিল। দোলা রেগে মেরিনের দিকে তাকিয়ে আছে। ঢাকাইগুলো তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার সব গুলিয়ে যাচ্ছে, এভাবে তাকাস না প্লিজ। তো কি করব, ফুলচন্দন দিয়ে তাকাবো তোর দিকে? হ্যাঁ, তবে গোলাপ ফুল। যাই হোক, তুই তো জানিসই যে রাগ উঠলে তোর মাথা ঠিক থাকে না। আহা লাগে, তোর মাথা ঠিক আছে? তোর কাছে আমার মাথা ঠান্ডা, বুঝলি? আমি রেগে কি না কি বললাম, আর তুই দেখো করলি না। কোথায় গিয়ে দেখা করতাম? তুই কি খান বাড়িতে থাকতি তখন? হ্যাঁ, তাও ঠিক। এরা কি এলিয়েন নাকি? দুইজন দুইজনকে সরি না বলে ঝগড়া করছে। এদের বেস্ট ফ্রেন্ড কে বানালো? দুইজনই দুনিয়াদারি ভুলে কথা কাটাকাটি করছে। হুট করে দোলার নজর নীরের দিকে পড়ল, আর দেখেই তেড়ে গেল। এই লোকটা এখানে কেন? অসভ্য বর্বর ছোট লোক, লুচু। জানিস আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আবার বলেছিল তোকে ডিভোর্স দিতে। জানিস এই লোকটা 1 নম্বরের লুচি পরোটা, হাজার হাজার গার্লফ্রেন্ড। তুই একে করিস না কেন? করে ফেল। হ্যাঁ, করব। এর আগে আমার কপালের শনি রবি সোম অমঙ্গল সব ঘটক আমি কেটে পড়ি। নীর কেটে পড়ল। 2 বান্ধবী সারাদিন আড্ডা মারল, হয়তো রাতও কাটিয়ে দিত যদি দোলার মা এঙ্গেজমেন্টের জন্য তাড়া না দিত। রাতে জিসান আরশির এঙ্গেজমেন্ট হলো। 2 থেকে 4 দিন পর থেকে প্রণয় নীলা নীর মেরিনের বিয়ের উৎসব শুরু হয়ে গেল। নীরের বন্ধুগুলো নীরের বেঁচে থাকা দায় করতে লাগলো ওদের উপর। দোলা মেরিন আরো ভারী হলো। নীরের অবস্থা খারাপ হলো। ফাইনালি সবকিছু সুষ্ঠুভাবে হলো। নিহার, নীলিমা, নাহিদ, নিপা, কবির, কণিকা, প্রণয়, নীলা, মেঘ, অধরা, পিটার, দোলা সবার সম্পর্কে শুভ সূচনা হয়ে গেল। এখন দেখি তেনারা কি করে। মেরিন সাজানো রুমে বসে আছে, হাতে একটা পেপার, সেটা দিয়ে বাতাস খাচ্ছে। নীর ভেতরে ঢুকলো। মেরিনের কাহিনী দেখে অবাক হলো। আল্লাহ,
টেকনিক্যালি আজকে আমাদের ফার্স্ট নাইট। আজকে যেন কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায় আমাদের। মেরিনের মাথা ঠান্ডা করার কথা আর কী বলবো বলো? আগ্নেয়গিরি কি কখনো ঠান্ডা হয়? তুমি বরং আমার মাথাটা ঠান্ডা রেখো। আমিন। ওইখানে দাঁড়িয়ে থাকবে নাকি এখানেও আসবে? আসছি। আজকে তো একটা স্বাভাবিক দিন, রাত। আজকে অন্তত আমাদের উচিত স্বাভাবিক কাপলের মতো বিহেভ করা। অবশ্যই। দেখো, আমরা কেউ কিন্তু কাউকে ওয়েডিং গিফট দেইনি। ওয়েডিং গিফট? তুমি আনোনি আমার জন্য? কিপটুস, আমি কিন্তু এনেছি। তুমি আমার জন্য গিফট এনেছো? এই নাও। এটা যদি ডিভোর্স পেপার হয় জানে মেরে দিব। খুলেই দেখো। নীর খুললো, দেখলো নমিনেশন পেপার। নীর মেনের দিকে তাকালো। আমি যে রাজনীতি ছেড়ে দিয়েছি। আবার জয়েন করবে, তবে এবার কেবল যুবনেতা হয়ে নয়, একজন মন্ত্রী হয়ে মানুষের সেবা করবে। তুমি আমাকে রাজনীতি করতে বলছো? বলছি, কারণ তুমি আমাকে বুঝিয়েছো, শিখিয়েছো যে যে কোনো কাজেই সততা প্রধান। সততা দিয়ে যদি রাজনীতিকে এগিয়ে নিয়ে যায় তবে রাজনীতিও বেস্ট। সবাই সৎ নাই বা হোক, 100 জনের মধ্যে 5 জন তো হবে, 5 জন না হোক 1 জন তো হবে। রাজনীতিকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতির দেশ, আর রাজনীতিই দেশের মানুষ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই দ্য ওয়ে, আই অলসো হ্যাভ সামথিং। বলেই পকেট থেকে একটা পেপার বের করে মেনের সামনে তুলে ধরলো। তুমিও আবার সাংবাদিকতা করবে? আমাদের সেই কাজটাই করা উচিত যেটা করতে আমরা ভালোবাসি। জোর করে কিছুই হয় না। যদি নিজের পেশার প্রতি ভালোবাসা না থাকে তবে সফলতা অর্জন করা যায় না। সো লাভ ইয়োর প্রফেশন। মেরিন মুচকি হেসে আবার নীরের বুকে মাথা রাখলো। এভাবেই শুভ সমাপ্তি হয়ে গেল।